একেবারে সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ভাষায় বললেন যে বিজেপি পিআইএল করলে বেল, অন্য কেউ পিআইএল করলে জেল, এই হয়ে গেছে এখানকার অবস্থা। এটা বিজেপির বিচারালয়। এখানেই থামলেন না, বললেন যে সরকারি, বারবার বললেন যে বিচারপতিদের আক্রমণ করতে চাই না, করেও বললেন সরকারি গাড়িতে চড়েন, সরকারি নিরাপত্তায় চড়েন। আরও আরেক ধাপ আক্রমণ শানিয়ে বললেন যে এটা কেন্দ্রীয় সরকারের দোষ, তার কারণ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসেছেন। কেন? যে বিজেপির পার্টি অফিস থেকে যা বলবে তার ড্রাফটটাও বিজেপির পার্টি অফিস থেকে করে দেওয়া যাচ্ছে। অর্থাৎ একেবারে সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। দেখুন নিজেদের চোখে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কি, আর বিজেপি ফিল করলে ব্যাস, বিজেপি ফিল করলে বেল, অন্য কেউ ফিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার অবস্থা। এখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি। চিৎকার করছে, বলছে আমি এ রায় মানি না। আপনাকে মানতে হবে না, আপনি শুধু দেখতে থাকুন। বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই জবটা তারা করে দেয়। একটা বিচারালয়, একটা বিচার সরকারের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, কিন্তু তাকে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বলা অত্যন্ত, আইনের শাসনের প্রতি তার যে কোনো আস্থা নেই, এটাই প্রমাণ পায়। বিচারপতিদের এই ধরনের হুমকি দেয়া তার পক্ষে মানায় না। যে সরকারি পয়সায় চলেন, ওনারা বোঝা উচিত কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার থেকে বিচারপতিদের মাইনে হয়, সেটা ঠিক সরকারি পয়সায় চলা বলা চলে না। সরকারের ঊর্ধ্বে থেকে কাজ করাটাই হচ্ছে বিচারপতিদের কর্তব্য। ইটস এ ক্লিয়ার অ্যান্ড সিম্পল কন্টেম্প্ট, এবং তার জন্য হাইকোর্ট কন্টেম্প্ট করবে কি না করবে সেটা বড় কথা না, কিন্তু ইট অ্যামাউন্টস টু কন্টেম্প্ট। কিন্তু কন্টেম্প্টের চেয়েও বড় কথা, উনি তাহলে সমস্ত বিচার ব্যবস্থা ওপর আস্থা রাখছেন না। যদি আপনার জুডিশিয়ারি এই সম্পর্ক হয়, এটা কিন্তু ভয়ঙ্কর অশনি সংকেত। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। সৌভিক মজুমদার, সুমন ঘরাই ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ। আমি তরুণজ্যোতির কাছে যাবো। তরুণজ্যোতি, অবিশ্বাস্য, মাননীয় বিচারপতিরা চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে আজকে এই আসনে পৌঁছচ্ছেন। তাদের সঙ্গে তুলনা করা হচ্ছে যে ওই সাদা খাতা জমা দেওয়াওয়ালাদের সঙ্গে। আমি বলছি যে তাদের বলা হচ্ছে যে আপনার মাইনে যদি ফেরত দিতে বলা হয় তাহলে আপনি কি বলবেন? আমি বলছি যে সরকারি কোষাগার থেকে বিচারপতিদের অর্থ, সেটা প্রায় সরকার অর্থ দিচ্ছে, কেন উল্টো দিকে রায় যাচ্ছে, প্রায় এই ধরনের একটা মনোভাব পোষণ করা হচ্ছে। এ কোথায় যাচ্ছি আমরা? সুমনদা, এই আবার সেই এনএইচআরসি রিপোর্ট, এই রাজ্যের শাসকের আইন চলে, আইনের শাসন না, সেটা আবার প্রমাণিত। সরকারের 3টে অর্গান, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি,
তিনটে সেপারেট, কিন্তু কেউ কারোর বস নয়। এখানে দেখা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের এক্সিকিউটিভ হেড, তিনি জুডিশিয়ারির বস হতে চাইছেন, জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে চাইছেন। ভারতবর্ষে এখনো পর্যন্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গে যদি আমি বলি, কোনো ঝামেলা হলো না আমরা বলি কোর্টে দেখা হবে, মানে কোর্টের প্রতি আস্থা, সেই আস্থাটাকে ভাঙার চেষ্টা করছে। প্রথম না তো, কোনো সময় কোর্টে বিচারপতি ঘরে তালা দিয়ে, বিচারপতি বাড়িতে পোস্টার দিয়ে, বিচার ব্যবস্থার নামে উল্টোপাল্টা কথা বলে। প্রথম বলছেন কি উনি, আগেও বলেছেন টাকা দিয়ে হাইকোর্টে রায় কেনা যায়। আমার মুখ্যমন্ত্রী, দুঃখের বিষয়, উনি আমার মুখ্যমন্ত্রী, উনি বাংলার গর্ব না, বাংলার লজ্জা, এবং উনার জন্য আজকে বাংলার নাম পুরো ভারতবর্ষে খারাপ হচ্ছে। আজকে রায় নিয়ে কথা হচ্ছে সুমনদা, এই রায় নিয়ে যখন কথা হচ্ছে না, আমাদের 2019-এ একটু ফিরে যাওয়া উচিত। 19 নিয়ে অনেক কথা হচ্ছিল। 19-এ সেই 27 দিনের আন্দোলন, একটা বোনের মিসক্যারেজ হয়ে গেল, পাশে আহারে বাংলা চলছিল, তৃণমূলের নেতারা সেখানে গেল, গান্ডে পিণ্ডে খেয়ে আসলো, ওখানে একটা বোনের মিসক্যারেজ হলো, হসপিটালাইজ হলো প্রায় 80 জনের ওপর, সেখানে ডেঙ্গু হলো তাদের। তারপর গিয়ে মুখ্যমন্ত্রী গেলেন ভোটের আগে আগে মার্চ মাসে, গিয়ে বললেন যে আমরা একটা তোমাদের দেখছি, একটা উপদেষ্টা কমিটি অ্যাপয়েন্ট হলো। সেই উপদেষ্টা কমিটি কিছু অ্যাপয়েন্টমেন্ট দিল। কাদের অ্যাপয়েন্টমেন্ট দিল? এই অ্যাডিশনাল প্যানেল, যাদের অতিরিক্ত নিয়োগ, যেগুলো কথা শামীমদা বলছিল, সেই অতিরিক্ত নিয়োগগুলোর অ্যাপয়েন্টমেন্ট হলো, মুখ্যমন্ত্রীর জন্য হলো, তোমার শোতে এসে। এবং ধরো এই প্রায় 1100 দিন তারা বসে আছেন, একবার তাদের শৌচালয় যেটা অস্থায়ী সেটা তুলে দেওয়া হয়েছে, কখনো রাতের অন্ধকারে তুলে দেওয়া, একটার পর একটা। খালি আইনি লড়াই ছিল, রায়ের পিছনে 1000 দিনের ওপর তাদের বসে থাকা, হাঙ্গার স্ট্রাইক। আমি বললাম একটা মেয়ের মিসক্যারেজ হয়ে যাওয়া, তার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া কতটা কষ্টটা মা জানে, ডেঙ্গু হওয়া, হসপিটালাইজ হওয়া, মার খাওয়া, তারপর আইনি লড়াই, তারপর আজকে এই রায় এসছে। তোমার শোয়ে এসে আমি একটা ডাস্টবিন থেকে পাওয়া কাগজ দেখেছিলাম, মনে আছে? সুপার নিউমারি পোস্ট করে ব্রাত্য বসু বলেছিল ব্যতিক্রমী নিয়োগদের রাখার জন্য। এই ব্যতিক্রমী নিয়োগের ফলে কি কি হচ্ছিল সুমনদা? 300 কোটি টাকা এক্সট্রা খরচ হতো। অ্যাপ্রুভাল কে দিল? ফিনান্স ডিপার্টমেন্টের শীর্ষে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় পড়লো? কে পাঠালো? শিক্ষা দপ্তরের মন্ত্রীকে ব্রাত্য বসু। ক্যাবিনেট ডিসিশন অ্যাপ্রুভ হলো, ক্যাবিনেটের শীর্ষে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। চোরেদের দ্বারা, চোরেদের জন্য, চোরেদের পরিচয় দিল সরকার। আর দেখো এরা বারবার করেছে। আর কি তুমি রায়টা দেখেছো সুমনদা? পুরো রায়ে ছত্রে বলা, পুরো রায়, পুরো পেজটা পড়ে নাও, তোমার দর্শকদেরও বলবো পুরোটা পড়ার জন্য। একটা লাইন বলেনি এসএসসি মানে কমিশন, সরকার একটা লাইন ব্যয় করেনি যারা এই প্যানেলে যোগ্য চাকরি তাদের জন্য একটা লাইন বলেন। যারা বারবার বিচারপতিরা জিজ্ঞেস করেছে যে আপনারা তালিকা দিন, কারণ কি সুমনদা? আজকে বলছেন 19,000 তালিকা দিলেন না কেন? কারণ আছে। এই রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাইকোর্টকে ভয় পায় না, তারা মনে হয় কনজিউমার ফোরামকে ভয় পায়। কেন বলছি? টাকা দিয়ে তো চাকরি বিক্রি হয়েছিল, ব্যতিক্রমী নিয়োগ যাদেরকে বোঝায় টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছিল, এরা মনে হয় ভয়ে ছিল চাকরিটা যদি চলে যায়, কনজিউমার ফোরামে গিয়ে যদি মামলা করে তাহলে টাকাটা ফেরত দিতে হবে। এদের ন্যূনতম লজ্জা নেই সুমনদা। এরা বলছে 12 লাখ, এই এত 19 লাখ এত পরিবার যাদের চাকরি পেল না, যাদের চাকরি বিক্রি হলো, যাদের সম্মান বিক্রি হলো, তারা কতগুলো পরিবার সুমনদা? সরকার এরকম পক্ষ নিতে পারে? সরকার এরকম সাইড নিতে পারে যে দুর্নীতিগ্রস্ত না? আমি আবার বলছি, পুরো প্রসেসটা জালিয়ে দিয়ে ভর্তি, এবং পুরো প্রসেসের জাজমেন্টে দেখো ছত্রে লেখা আছে, ছত্রে। আর ব্যতিক্রমী নিয়োগ, আমি আবার বলছি, মানে সকল সুপার নিউমারি পোস্ট, আজকে কোর্ট তো বলেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি তো মনে করি মুখ্যমন্ত্রী, জালিয়াত মুখ্যমন্ত্রী, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আমি রাহুলের কাছে যাব। রাহুল, এক হচ্ছে যে সত্যি এটা কিনা যে তরুণ যেটা বলছে যে এই মানুষগুলো যদি টাকা ফেরত চাইতেন, একেবারে যারা সরাসরি অভিযোগ করেছিলেন তাদের মধ্যে কয়েকজন আপনাদের মনে থাকবে অন ক্যামেরা এই অনুষ্ঠানেই দেখেছিলাম যে বলেছিলেন যে তারা লোকাল স্থানীয় যারা নেতা আছেন তাদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন, একেবারে সরাসরি। তো এই যে তারা যদি টাকা এই প্রেক্ষিতে ফেরত চাইতেন, সেটা আরেক ধরনের সোশ্যাল আনরেস্ট হতো কিনা, এবং সেইটা অ্যাভয়েড করার জন্য এত তামঝাম, এত রকম কৌশল নেওয়া হলো কিনা। 1, 2 হচ্ছে তোমার মনে থাকবে এই 2013 সাল থেকে হচ্ছে যে কোর্টের রায় পছন্দ না হলে সরাসরি বিচারপতিকে আক্রমণ করো, সরাসরি কোর্টকে আক্রমণ করো। রায়ের সমালোচনা, ভারতীয় সংবিধান সে অধিকার দেয়, এতটা বিচার ব্যবস্থা উদার, সেটা করা সম্ভব। কিন্তু এবং আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের সরকার, বিরোধীরা সমালোচনা করতে পারেন, তাদের সম্পূর্ণ অধিকার আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, এবং সম্পূর্ণ অধিকার আছে যে এই রায়ের সঙ্গে আমি একমত নই, আমি সুপ্রিম কোর্টে, এটা ভারতবর্ষের সংবিধান এবং বিচার ব্যবস্থা তাদের এই অধিকার দিয়েছেন যে হায়ার বেঞ্চ এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টে তারা যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে সরাসরি বিচারপতিদের বেতন নিয়ে, বিচারপতিদের টাকা ফেরত নিয়ে, মানে আমি এইগুলো শুধু বিচারপতিদের তো বটেই, যে কোনো মানুষের পক্ষে অত্যন্ত অপমানজনক। এইগুলো সরকারের প্রশাসনিক শীর্ষ পদে থাকা মানুষটাকে অ্যাভয়েড করতে পারতেন না?
সুমন, আমাকে তুমি একটু সময় দিও, কারণ নিশ্চয়ই, সবাইকে অনেকটা একদম সময় একদম দিয়েছে। একদম। প্রথম কথা হচ্ছে, দেখো আমি একটা জিনিসকে অবাক হয়ে দেখলাম, যাকে প্রাক্তন বিচারপতি, যিনি এখন পদ্মপতি, ওনার যা ভাষা সন্ত্রাস, যে ভাষা উনি কথা বললেন একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তোমার সরকারের কাজ পছন্দ নাও হতে পারে, তোমার অভিযোগ থাকতেই পারে, এটা নিয়ে আমার বক্তব্য নেই কিছু। এবং যেখানে দাঁড়িয়ে যে ভাষা উনি আক্রমণ করলেন, আমার তো মনে হয় শুভেন্দুবাবু বা যারা ভাষা সন্ত্রাস করতো দিলীপবাবু থেকে বড় ভাষা সন্ত্রাসের মানুষ চলে এসছে তাদের দলে। তো আমি কর্মরত বিচারপতিদের সম্পর্কে যেগুলো ব্যবহার করা হয় না, আমি বলছি সেটা ভাষা সন্ত্রাস নয়। আমি বলি, আমি শেষ করতে, মানে একটু আমাকে কর্মরত বিচারপতিদের সম্পর্কে শাসক দল যে শব্দ ব্যবহার করে, মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একজন প্রাক্তন বিচারপতি যে ভাষায় কথা বললেন, এটা কোনো নিন্দাই বোধহয় বেশি বা কম বলা হবে বললে আমি এটাকে ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয়ত, আজকে দাঁড়িয়ে যে কথা তোমরা এতক্ষণ আলোচনা করছি আমরা, ভারতবর্ষের আইন বলছে ভাই, যদি 10 জন অপরাধীও বেরিয়ে যায়, পার পেয়ে যায়, তাহলে যেন একজন নিরাপরাধ, যা তুমি বললে, যেন সাজা না পায়। আজকে দাঁড়িয়ে ভারতবর্ষে না, এটা হচ্ছে স্পিরিট অফ জাস্টিস, গোটা পৃথিবীতে। তো আজকে দাঁড়িয়ে এই যে 19,000 বা 25,000 যেটাই হোক, আজকে যারা সম্মিলন হলো, যাদের সংসার বিপর্যয় হলো, যারা আজকে প্রায় নিরাশ্রয় হয়ে পড়লেন, তাদের জন্য কি এটা ভাবা যেত না? আজকে যদি কোনো কারণে কোনো অঘটন ঘটে থাকে, রাহুল, কাউকে ভাবতে হতো না। এসএসসি যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিত, তাহলে এমনি এই বিচারটা হতো। আমি একটু শেষ করি। হ্যাঁ, নিশ্চয়ই। যদি আজকে দাঁড়িয়ে কোথাও কোনো অঘটন হয় এর ফলে, আজকে যারা যোগ্য, যারা দিনের পর দিন পরিশ্রম করে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাদের সাথে যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন, আমি টাকা দিয়ে ঘুষ নেওয়াটা অযোগ্য বা যারা দুর্নীতির সাথে জড়িত, আমি তাদের হয়ে একটা কথা বলছি ভাই, এখানে আমি একটা কথা বলিনি, তাদের হয়ে কোনো জাস্টিফাই করছি না, কাজ হয়ে কোনো আমি জাস্টিফাই করতে চাই না। কিন্তু যারা যোগ্য, যারা আজকে দাঁড়িয়ে দিনের পর দিন পরিশ্রম করে ওই জায়গায় নিজেকে নিয়ে এসছেন এবং চাকরি পেয়েছেন, আজকে ওই মার্কশিটের কথা বলছো, সেখান থেকে বোঝা যেত না যারা সিবিআই এতদিন ঢক্কা নিনাদ করে এতদিন ধরে ইনভেস্টিগেট করেছে, তারা কি একটা করতে পারতো না? দিনের পর দিন সেই শুনানির ডিটেইলস আমরা দেখেছি, মিথ্যাচার করেছে এসএসসি। সংস্থাগুলো যেতে পারতো না, কারা যোগ্য কারা অযোগ্য, ঠিক আছে মানলাম, পর্ষদ দেয়নি মানলাম, কিন্তু দাঁড়িয়ে তো সুতরাং সেই দায়বদ্ধতা যারা আরটিআই করেছে তাদের অবধি মিথ্যে তথ্য দিয়েছে। এই রায়টা আজকে যদি কোনো অঘটন ঘটে থাকে, তার দায় আদালত দেবে, তার দায় আদালত নেবে। যদি কোনো ঘটনা নেবে, সম্পূর্ণ সরকারের দায়, 100% ভারতবর্ষের আইনে একজন যারা নিয়োগ প্রক্রিয়ায় ভুল করেছে তাদের দায় দিতে হবে। আত্মপক্ষ ক্যান্ডিডেটের মধ্যে যদি আত্মপক্ষ করে এর দায় আমি শুনে রাহুল শেষ করো। আচ্ছা প্লিজ এক সেকেন্ড রাহুল শেষ করো। বলতে দেবেন না আমাকে। ফাঁসির আসামি বলছি, ভারতবর্ষে দাঁড়িয়ে কোনো ফাঁসির আসামিকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। একদম। এখানে দাঁড়িয়ে দুটো প্রশ্ন আসে, আমি শেষ করছি, দুটো প্রশ্ন আসে। যেমন ধরো, একটা হচ্ছে যারা এখানে বসে বলল যে এত বড় বোম ফাটানো হবে, এত কিছু করা হবে, সুতরাং এটা পুরো পরিকল্পিত। মানে তুমি তাহলে মনে করছো এটাই সেই বোম? আমরা জানি না। পুরো পূর্ব পরিকল্পিত ছিল নিশ্চয়ই, নয়তো এখানে বসে বোম বাঁধা হয়েছে, নয় কোর্ট থেকে বোমটা বেঁধে এসছে, কিছু একটা হয়েছে। মানে নাহলে আমার বক্তব্য হচ্ছে এত আগে থেকে জানা গেল কি করে? আর যেটা বলছিলাম, এটা নিয়ম মেনে লিস্টেড হয়েছে শুক্রবার, রাহুল। আমি তোমায় বলছি যেটা, তবে বোম এটা কিনা আমি জানি না, সে শুভেন্দু অধিকারী বলতে পারবে। আমার বক্তব্য হচ্ছে যারা যোগ্য প্রার্থী, আমি আবার বলছি, যারা যোগ্য প্রার্থী বা যারা যোগ্যতার সাথে করেছে, তাদের সাথে এই অবিচার হবে কেন? আজকে যারা আদালত, যারা ন্যায়ের কথা বলে, যারা ন্যায় বিচার করে, তাদের তারা যে যোগ্যরা চাকরিটা পেল না, অযোগ্যরা পেল, তাদের সঙ্গে অবিচার হয়, সেটাও পাশাপাশি। অযোগ্যরা যদি হয় তাদের শাস্তিটা হোক না, শুনুন আমার বক্তব্য শাস্তিটা হোক। যারা গলা ফাটাচ্ছে, যাদের অন্য সংস্থা ছিনিয়ে নেওয়া হলো, ফার্স্ট বেসিক কোশ্চেন যে তৃণমূল হতে গেলে কি অশিক্ষিত হতে হয় না তৃণমূল হয়ে মানুষ অশিক্ষিত হয়ে যায়? সেকেন্ড, রাহুলদা মহিলা কার্ড খেলছে, মহিলা কার্ড। আচ্ছা, কোন মহিলার কথা বলছি? বাংলার মহিলা কি একজনই? যার মিসক্যারেজ হয়ে গেল, যার বাচ্চাটা মারা গেল, যে বোনটা চাকরি হলো না, যে বোনটা বিয়ের পর এখনো ভুগছে, তাই সে মহিলা নয়, সে মহিলা নয়। সন্দেশখালীতে যে মহিলাগুলো ধর্ষণ হলো, তারা মহিলা নয়। একটা কথা বলছে রাহুল, একটা কথা বলছে, যে 2 অক্ষর 4 অক্ষর ছাড়া কথা বলে না, তিনি ভাষা সন্ত্রাস শেখাবেন। তোমার শুভেন্দু আজকে এই কথাগুলো বলছে, আমি আবার বলছি, এই চাকরি
দেখো এই কয়েকজনের চাকরি যাওয়া নিয়ে কথা বলছে, 19,000 5,000 অনেক কথা বলছে, তো এসএসসি যায়নি কেন? এসএসসি বলেনি কেন? রাজ্য সরকার বলেনি কেন? ডিফারেন্সিয়েটটা করেনি কেন? কারণ শিখন্ডি কোনো দায়বদ্ধতা নেই। যোগ্যদের শিখন্ডি হিসেবে দাঁড়িয়ে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে। আদালতের দায়বদ্ধতা আছে না বলো। প্রথম অ্যাটলিস্ট মুখ্যমন্ত্রীর এই আপনার এই কথাটা বলা উচিত না, সবাই জানে মুখ্যমন্ত্রীর শব্দচয়ন কি। দ্বিতীয়ত দাঁড়ান শেষ করতে দিন। দ্বিতীয়ত শুনুন, আজকে বলছেন তো 19,000 জেনুইন, শুনুন রাহুল দা, বলছেন তো যোগ্যদের কি হবে, যোগ্যদের কি হবে? চাকরি বলছেন 19,000 চাকরি, সেই 19,000-এর লিস্ট বা 5,000 যেটা অযোগ্য, এসএসসি কে কোন কি আটকে ছিল? এসএসসি কে দাঁড়ান এসএসসি কে কি আটকে ছিল কোর্টে এতদিন হয়েছে সেই হিসাব দেওয়ার। দ্বিতীয়ত 30 লক্ষ বঞ্চিত, আপনি বলছেন 30 লক্ষ তো বঞ্চিত হয়েছে আপনাদের চুরির জন্য। আজকে 30 লক্ষ সংশয়ের কথা কে ভাবছে? আপনারা মনে হচ্ছে না 30 লক্ষ 26,000 আবার বলছি। হ্যাঁ, যে লিস্ট আপনি বলছেন 5,000 দুর্নীতি করা হয়েছে, 5,000-এর লিস্ট নেই কেন? 5,000-এর লিস্ট নেই কেন? বলার সুযোগ পাইনি। চাকরি চোরদের টাকায় সংসার চালাতে যে চাকরি কেন আজকে সুপার নিউমারিক পোস্ট হয়েছে? কারণ যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তারা যাতে ওই নেতাদের আমি টানলাম, দাঁড়িয়ে টানলাম। দেখুন এই যে বলা হচ্ছে না যে 19,000 জন যোগ্য চাকরি প্রার্থী, আচ্ছা এসএসসি চেয়ারম্যানকে এখনই বলুন যে সেই 19,000 জন যোগ্য প্রার্থী বলে এসএসসি মনে করছে তাদের লিস্টটা টাঙিয়ে দিতে। আমি বলছি যে লিস্টটা টাঙাবে না কাউকে দরকার হবে না, যে কোনো ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করুন, তারা বলে দেবে এতগুলো এখনো এর মধ্যে অযোগ্য রয়েছে। কেন বলছি? তার কারণ এসএসসি একবারের জন্য বলতে হলো, যে এসএসসি চেয়ারম্যান আজকে সাংবাদিক সম্মেলন করেছিলেন না, সেই এসএসসি চেয়ারম্যান যারা এই ওয়েমার্কশিটটি মূল্যায়ন করেছে তা সেই কোম্পানির নাম শোনেনি। ভাবুন তো, যুক্তি দেওয়া হলো নাইসাকে যখন অ্যাপয়েন্ট করা হয় কেন ক্লোজ ডোর টেন্ডার করা হয়েছে, বলেছে যে এটা তো পরীক্ষা, এটা ডিসক্লোজ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, যে তাহলে এজেন্সি জেনে যাবে। ভাবুন যে সিক্রেসির কারণে নাইসার নাম ডিসক্লোজ করলো না, অথচ সেই নাইসা আরেকটা সংস্থাকে সাবলিস করে দিল। এতক্ষণ ফিরদৌস সামালাম, আমি বলছি যে এই এতক্ষণ যে আলোচনা করলাম আমি বিস্ময়কর, এটা সব থেকে সম্ভবত কম আলোচনা হয়, সেটা হচ্ছে 8 বছর কিন্তু অনেকটা সময়। আমরা এখনও বামফ্রন্ট সরকারের কোনো কথা হলে ইংরেজি তুলে নেওয়া বিরাটভাবে সমালোচনা করা হয়। এই 8 বছর অথবা 4 বছর একটা কার্যত প্রজন্ম ধ্বংস করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমি বলছি শুধু একটা সাবজেক্ট নয়, যদি এর ভেতরে একেবারে পরিষ্কার এই 300 পাতার রায়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা বড় অংশের অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারা আমার আপনার সন্তানদের বাচ্চাদের পরের প্রজন্মকে পড়াচ্ছেন। আমরা একটা সিরিজ করেছিলাম যেখানে দেখিয়েছিলাম এই যাদের চাকরি তখন ফেজে ফেজে 700 কখনো 800 যাচ্ছিল, তাদের মধ্যে অনেকে ছাত্রছাত্রীরা বলছেন যে বাচ্চা কচিকাচারা বলছে যে অঙ্ক শেখাতে বললে অঙ্ক জিজ্ঞেস করলে মারে। আরেকটি ছাত্রী বলছিল যে ইংরেজি একটা সামান্য উত্তর নিয়ে গেছিল, মাস্টারমশাই চলে গেছিলেন। তার কারণ তারা অযোগ্য, তারা চাকরিটা কিনেছিলেন। সবথেকে যেটা ডেঞ্জারাস, যেটা সবথেকে কম আলোচিত হয়, সেটা হচ্ছে তারা কিন্তু মানুষ গড়ার কারিগর। এটা অন্য কোনো সরকারি চাকরি নয়, এটা হচ্ছে শিক্ষকতার চাকরি। শিক্ষক এবং শিক্ষিকার সম্মানীয় চেয়ারে তারা বসছেন। আমি বলছি কোথাও এইটা বোধহয় আরও বড়, যেটা কোনো রাজনৈতিক চাপানুতর মার্জনা করবে না আমার বিচার ব্যবস্থা, কিন্তু আমি বলছি কোনো রায়তেই আর সংশোধন করা সম্ভব নয়, মানবে। আমি প্রথমে বলছি যে দেখুন, দুধে জল মেশাতে শুনেছি, কিন্তু জলে দুধ মেশানো আর পুরো ব্যাপারটা হয়ে গেছে। এই এসএসসিটা তৈরি হয়েছিল যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে, স্বচ্ছতার জন্য তৈরি করা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এসএসসিটা সম্পূর্ণ মানে একেবারেই পুরোপুরি গ্রাস করে নিল একটা রাজনৈতিক অবস্থান। কে যোগ্য কে অযোগ্য এটা আজকে বিচার্য বিষয় না। আজকে বিচার্য বিষয় হলো যে পুরো সরকারটাই অযোগ্য। আজকে বামফ্রন্টের সরকারের সময় বিশাল আলোচনা হয়েছে, বিরাট আলোচনা হয়েছে, দিনের পর দিন হয়েছে। একটা প্রজন্ম ইংরেজি শিখতে পারেনি, ইংরেজি তুলে দেওয়ার জন্য আলোচনা হয়েছে, তার ভালো মন্দ বিচার হয়েছে, একটা সরকার গেছে চলে গেছে। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো শিক্ষা দপ্তরটাকেই তুলে দিলেন, শিক্ষা ব্যবস্থাটাকেই তুলে দিলেন, শিক্ষা ব্যবস্থাটাকেই তাকে তুলে দিলেন। আপনি বলুন তো সুমনদা, আমি এইসব বিচার্য বিষয়ের মধ্যে বলছি 4 বছর 5 বছর 6 বছর যাই বিতর্ক থাকুক, এই অযোগ্য শিক্ষকদের কাছে
লাখ লাখ বাচ্চারা পড়াশোনা করলো। একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। তাই এই বাচ্চাগুলো কি শিখলো, এর ভরপাই কি মুখ্যমন্ত্রী করবেন? আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত আমরা জানি কম্বাইন্ড ডিসিশন, সেই কম্বাইন্ড ডিসিশন থেকে একটা জিনিসের উৎপত্তি, দায় কেন মুখ্যমন্ত্রী নেবেন না? আজকে বিচারপতিদের আপনি দোষ দিচ্ছেন, বিচারককে দোষ দিচ্ছেন, আপনি বলছেন তারা বায়াসড ডিসিশন দিচ্ছে। আজকে যদি বায়াস ডিসিশন, তাহলে এই পরিস্থিতি আসলো কেন? তাহলে তার আগে পর্যন্ত আপনি চেক অ্যান্ড ব্যালেন্সে রাখলেন না কেন? তার মানে কি আপনি জানতেন এই সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছে কেন? আমি বলছি আপনাকে সুমনদা, এর জন্য এত বিশ্লেষণ করার দরকার পড়ে না। আগামীকাল থেকে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, রীতিমতো মেনু কার্ড করে যে নেতারা চাকরি বিক্রি করেছে, যেমন আমরা হোটেলে মেনু কার্ড দেখে দেখে জিনিসপত্র কিনি, খাবারের অর্ডার দিই, এরা মেনু কার্ড করে চাকরি যারা বিক্রি করেছে তাদের বাড়িতে গিয়ে সুদ সমেত টাকা ফেরত চাইবে। এই আনরেস্ট তৈরি করার দায় কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গে যারা টাকা দিয়েছে তাদের মধ্যে বহু গরিব মানুষ আছেন। জমি আমি আপনাদের কেস স্টাডি দেখি, আমি বলছি সর্বস্ব বিক্রি করে, একদম জমি জায়গা বিক্রি করে, বাড়ি ঘর রেখে, বসত বাড়িটা রেখে, জমি জায়গা বিক্রি করে বন্ধক রেখে তৃণমূলের ছোট বড় মুখও খুলেছেন, তৃণমূলের ছোট বড় নেতাদেরকে টাকা দিয়েছেন। এই আনরেস্ট, এই সামাজিক অস্থিরতার দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। এই আনরেস্টের দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে তাকে তুলে দিয়ে উনি কাদের প্রোটেকশন দিচ্ছেন? একজন মুখ্যমন্ত্রী, সংবিধানের শপথ না মুখ্যমন্ত্রী, আদালতকে ভৎসনা করছেন, আদালতকে গালাগালি করছেন, অপমান করছেন, সঙ্গে তিনি সুরক্ষা দিচ্ছেন কাকে? দুর্নীতিগ্রস্তদের সুরক্ষা দিচ্ছেন। পাশে দাঁড়াচ্ছেন কার? দুর্নীতিগ্রস্তদের। সুপ্রিম কোর্টে আপনার আমার ট্যাক্সের টাকায় যাবে, কাদের সব সুরক্ষা দিতে? বারবার দুর্নীতিগ্রস্ত। না শুধু তাই নয়, এখনো অবধি একটা প্রোটেক্টিভ স্ট্যান্ড আছে সরকারের। সৌম্য, একটা প্রোটেক্টিভ স্ট্যান্ড এখনও, তুমি যদি কোর্ট প্রসিডিংস ফলো করো, সিবিআই দীর্ঘদিন চার্জশিট দিয়েছে। এই চার্জ ফ্রেম করলে আমরা সবাই জানি ট্রায়াল শুরু করার জন্য যারা সরকারি আধিকারিক তাদের ক্ষেত্রে সরকারের একটা অনুমোদন লাগে। সেই স্যাংশন 1 বছরেরও বেশি সময় সরকার দেয়নি, চার্জ ফ্রেম করে ট্রায়াল শুরু করা যাচ্ছে না। বারবার সিবিআই কোর্টে এই কথা জানাচ্ছে। কোনো অদৃশ্য হাত নয়, এটা মুখ্যমন্ত্রী একদম প্রোটেক্টিভ স্ট্যান্ড, দুর্নীতিগ্রস্তদের বাঁচানো সেটা হচ্ছে যে তার জন্য যদি কোথাও গন্ডগোল হয়ে থাকে তার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত পদ থেকে অপসারণ করা হয়েছে। সরকার অফিসারদের ক্ষেত্রে একটা অনুমোদন লাগে, সেই অনুমোদন না করলে এক সেকেন্ড চার্জ ফ্রেমও করা যায় না, ট্রায়াল শুরু করা যায় না। আমি বলছি এই তর্কের থেকে আবার বলছি যে অনেক বড় সমস্যা হচ্ছে ওই প্রজন্মগুলো নষ্ট হয়ে যাওয়া। পরের প্রতিবেদন। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার, আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। লজ্জা লাগা উচিত, কতটা নির্লজ্জ হলে এ রাজ্যের সরকারের কোনো ক্ষমতায় থাকতে পারে। কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়, সঠিক মূল্যায়নের পর যোগ্যদের চাকরির কিছু হবে না, কিন্তু অযোগ্যদের পর্দা ফাঁস। একজন শিক্ষকই যদি চুরি জচ্চুরি জালিয়াতি করে চাকরি পায়, তাহলে তারা পড়ুয়াদের কি শেখাবে? আদতে যে টাকা দিয়ে চাকরি কেনা এই শিক্ষকরা স্কুলে গিয়ে কি করত তা বহু আগেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল এবিপি আনন্দ। পড়াতো না ঠিকঠাক, মানে লিখে দিত, বুঝাতো না, ঠিকঠাক বোঝাতে পারতো না। বুঝতে পারছি না বললে কি করতো? মারতো। কিভাবে মারতো? স্কেলে হোক, লাঠিতে হোক মারতো। না আমাদের ক্লাস নিত, ওখানটায় দেখেছে ওখানে। ও মানে একটা অঙ্ক কঠিন হতো, পারতো না ওটা। কে পারতো না, তুমি না মাস্টারমশাই? মাস্টারমশাই। মানে একটা অঙ্ক মানে কঠিন হতো, আমরা করতে করতে ভুল করে দিত। এর আগে কলকাতা হাইকোর্টের রিপোর্ট দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল তারা 183 জন অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করেছিল এবং 20 জন প্রার্থীর চাকরির সুপারিশ ফেরত নিয়েছিল। সেই তালিকায় নাম ছিল মুর্শিদাবাদের লস্করপুর হাই স্কুলের রমজান আলীর। অঙ্কের শিক্ষকের চাকরি পেয়েছিলেন রমজান আলী, কিন্তু স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের থেকে তার সম্পর্কে জানা গেছিল বিস্ফোরক তথ্য। গ্র্যাজুয়েট ছেলে একটা সামান্য চিঠি লিখতে এরকম মানে ভয় পাবে বা এরকম ঘেমে যাবে কেন? এরকম নবম দশমের যে শিক্ষকদের চাকরি গেছিল তার মধ্যে ছিলেন নীলমণি বর্মন। মুর্শিদাবাদের শাহাপুর সাঁওতাল হাই স্কুলের অঙ্কের শিক্ষকের চাকরি পেয়েছিলেন। আমার সন্দেহটা প্রথমেই হয়েছিল যে ও যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার কাছে নিয়ে এসেছিল, তখন অ্যাকচুয়ালি লকডাউন চলছিল। তো বাড়িতে গিয়ে আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখাই সেটা ছিল জুলাই মাস, আর ও আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখালো 20 মার্চ 2020। আমি সঙ্গে সঙ্গে বললাম যে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের তো ভ্যালিডিটিটা শেষ হয়ে গেছে। মুর্শিদাবাদের শালুয়াডাঙ্গা হাই স্কুলে অঙ্কের শিক্ষকের চাকরি পেয়েছিলেন সিদ্দিক গাজী, তাঁরও চাকরি যায়। তবে এই অঙ্কের শিক্ষক যে অঙ্ক করানোর নামে কি করতেন তা জানিয়েছিল পড়ুয়ারাই।
আমাদের ক্লাস করেছে। কিরকম পড়াতো? উনি ভালো ছিলেন? পড়াতো মানে অঙ্ক বোঝাতে পারতো না, ভুল করতো। কি ধরনের অঙ্ক? ওই গেজেট না কি বেশ বললো না, তো বোঝাতে পারতো না যখন, তখন তোমরা প্রধান শিক্ষককে বা বাড়িতে এগুলো জানিয়েছো কোনোদিনও? না, জানানি। কেন? ভয়? ভয়। একেবারে শিশুদের থেকে তো শিক্ষাটা শুরু হচ্ছে, সেই সময় থেকে তাদের ওই যে বুনিয়াদটা, যে ভিতটা, হ্যাঁ, যে বেসটা তাদের তৈরি হবে, সেই জায়গায় তো একটা বিপুল ক্ষত তৈরি হয়ে যাবে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। শিক্ষক শিক্ষিকারাই কিন্তু একটা ছাত্র বা ছাত্রীর তাদের যে পড়াশোনা, তাদের লেখাপড়া, তাদের ভাবনা চিন্তা নির্ণয় একটা খুব গুরুত্বপূর্ণ, খুব বড় ভূমিকা পালন করে। কিন্তু অযোগ্য যারা টাকা দিয়ে শিক্ষকতা করতে এসছেন, তারা যদি এই ছাত্রছাত্রীদের পড়ান, তারা কি পড়িয়েছেন বা এই ছাত্রছাত্রীরা কি শিখেছেন, সেটা তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই ধরনের দুর্নীতির যখন অভিযোগ উঠত, বহু বড় বড় বিজ্ঞরা বলতেন যে আমাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির দড়ি নিয়ে নাকি কোথায় ঝুলে টুলে পড়বে। এখন তো ওই দুর্নীতি প্রমাণ হয়ে দাঁড়ালো, এখন কোথায় ফাঁসির দড়ি নিয়ে ঝুলবে সেই জায়গাটা চিহ্নিত করে রাখলেই ভালো হয়। এই ক্ষত কি কোনোদিনও কোনোভাবে মেটার? সত্যজিৎ বৈদ্য, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, নির্বাচন এলেই সব থেকে বড় হয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সংখ্যা। এখানে একটা সংখ্যা দেখলেন যে একদিকে 25,753 জনের চাকরি, আরেকদিকে দাঁড়িপাল্লায় যদি থাকে 30 লক্ষ পরীক্ষার্থী। পাশাপাশি এর তো একটা ইম্প্যাক্ট আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস ক্যাম্পেইন শুরু করবে যে আমরা চাকরিজীবী আর বিরোধীদের মামলায় কোর্ট চাকরি খেয়ে নেয়। আমি বলছি এর আগে মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি নগদ আর 11 কিলোর সোনা আমরা দেখেছি, কিন্তু আমি বলছি এর ইম্প্যাক্ট, এর ডিরেক্ট ইম্প্যাক্ট এই লোকসভা নির্বাচনের উপর কি পড়তে পারে? একটা হলো যে সিএ আসার পরে যে নির্বাচনের যে অভিমুখটা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন মঞ্চে প্রায় 30 মিনিট সিএ নিয়ে বলতেন, এনআরসি নিয়ে বলতেন, এই অভিমুখটা কিন্তু চেঞ্জ হবে। কারণ সরাসরি যেভাবে আজকে রায়টা এসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে একদম টার্গেট করে রায়টা এসছে, মানে পরিষ্কার করে বলতে গেলে যে যারা অতিরিক্ত পদ তৈরি করেছেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আছেন, সিবিআই যে কোনো সময় তদন্ত করতে পারে, প্রয়োজনে তাদের গ্রেপ্তার করতে পারবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ব্রাত্য বসু বা বড় বড় মানে যে মন্ত্রিসভায় যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কিন্তু স্ক্যানারের মধ্যে আসলেন। ফলে এইটা তাদেরকে আতঙ্কিত করবে এবং এটা নির্বাচনী ইস্যুতে কিন্তু কনস্ট্যান্ট থাকবে। মানে ওরিয়েন্টেশন চেঞ্জ হলো, সিএ থেকে এই দুর্নীতি ইস্যুটা গুরুত্ব পড়ল। দ্বিতীয় যেটা সেটা হলো যে এখন দুটো ন্যারেটিভ আসবে। একটা হলো যে যোগ্যদেরকে কেন বাদ দেওয়া হলো, যদিও আমরা জানি যে এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে রাজ্য সরকার কেউই আদালত যখন বারবার জিজ্ঞেস করেছেন তখন কিন্তু তারা কিন্তু মানে মেরিট লিস্ট দিতে পারেননি। অর্থাৎ বিচারপতিরা বারবার আইনজ্ঞদেরকে বলেছেন যে আপনারা দয়া করে মেরিট লিস্ট দিন, আমরা তাদেরকে অবশ্যই বাদ দেব, কিন্তু বিচারপতিদের তারা সাহায্য করেননি। ফলে আজকে যদি মেরিটের যারা চাকরি হয়েছে কেউ যদি বাদ যেয়ে থাকে, তার জন্য ব্রাত্য বসুরা দায়ী, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়রা দায়ী, তার জন্য এই মানে স্কুল সার্ভিস কমিশন দায়ী। এবং দ্বিতীয় যে বিষয়টা, যে এই ন্যারেটিভটা কিভাবে বিরোধীরা ব্যবহার করে। দেখুন, মানে শাসক দলের মানে প্রশাসন যন্ত্র আছে, শাসক দলের মানে সংগঠন অনেক মজবুত। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মজবুত সংগঠন নিয়ে তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়বেন এই বলতে যে মেরিট যারা আছে তাদেরকে কেন বাদ দিল, তাদের তো বউ বাচ্চা আছে, তাদের তো সংসার হয়ে গেছে, মানে চোখের জল ফেলার চেষ্টা করবে। কিন্তু তাদের বুঝতে হবে যে এই চোখের জলটা তাদের আজকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, যে মরাল যেটা, মানে একটা নৈতিক জায়গা তো একটা আছে, তার কর্মী সমর্থকদের নৈতিক জায়গা কিন্তু ধাক্কা লাগবে। মানে একদিকে আর হলো যে দুর্নীতি তেমনভাবে ইস্যু হয়ে আসছিল না আমাদের সমীক্ষায়, এটা কিন্তু রেজিস্টার্ড হবে। মানে এটা এত আলোচনার মধ্যে আসবে, মানে আপনি বলছেন যে 2016 নির্বাচনের আগে নারদা কেলেঙ্কারি সামনে আছে, ইলেকশনে ইম্প্যাক্ট পড়েনি, আমরা বারবার আলোচনা করি। এটা পড়ার সম্ভাবনা কেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে, তার কারণটা প্রাতিষ্ঠানিক শুধু না, 30 লক্ষ পরিবার যুক্ত আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র মানে 26,000 নিয়ে চোখের জল ফেলছেন,
আর আপনি ভাবুন 30 লক্ষ মানুষ, যেখানে কোর্টের রায় বলছে যে মেরিট লিস্টে এদিক ওদিক হয়ে গেছে, একদম 30 লক্ষ। আমি আবারও আপনাকে বলছি, বৃহত্তম জায়গা থেকে দুটো জিনিস ভাবার আছে। বিরোধীরা সেটাকে ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ করতে পারবেন কিনা সেটা তাদের দায়। নির্বাচনের জায়গা থেকে কিন্তু এই দুর্নীতি শুধু দেখলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা তৈরি করেছেন সেটা হলো বাংলা বাঙালির জীবনের দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। আমাদের ভয় ওই জায়গাটাতে, কারণটা দেখুন কলকাতা হাইকোর্টের আজকে রায়কে তিনি অবৈধ বলছেন। অবৈধ শব্দটা মনে রাখেন, বিচারকের উপর বিচার উনি আজকে করে দিয়েছেন। একটা সংবিধানে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী কি করে দুজন বিচারপতির রায়কে সরাসরি মঞ্চে দাঁড়িয়ে বলছেন অবৈধ, একেবারে ইনভ্যালিড শব্দটা ইউজ করছেন। এটা কি করে মানে সম্ভব হবে? কেন তার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট হবে না? এবং একই সাথে আমি বলছি, এই রায়কে উনি যেভাবে চ্যালেঞ্জ করেছেন, আগামী দিনে কেউই মানবে না কলকাতা হাইকোর্টকে। মানে মুখ্যমন্ত্রী যদি রায়কে অবৈধ বলতে পারেন, পরের দিন ক্রিমিনালরাও বলবে যে হ্যাঁ এই রায় আমি মানি না, আমি আমার মতন চলবো। 2013 সালে এই ধরনেরই একটা মন্তব্যের বিচারে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতির বক্তব্য ছিল, না ওটা পরে, তার আগে ছিল যে বিচার ব্যবস্থা এত ঠুনকো নয় যে কোনো রাজনীতিবিদের মন্তব্য কোনো হবে। কিন্তু আপনার কি মনে হচ্ছে এখন সুমোটো কগনিজেন্স নেওয়ার সময়? আমি বলছি না নিলে, আজকে মুখ্যমন্ত্রী অবৈধ বললেন, বিচার ব্যবস্থা, বিচারের রায় নিয়ে অনেক সমালোচনা আলোচনা করা যায়, কিন্তু বিচারের রায়টাকেই উনি অবৈধ বলে দিলেন। এই আজকে মুখ্যমন্ত্রীর মুখ থেকে অবৈধ আসলো, কালকে ক্রিমিনালদের থেকে অবৈধ আসবে, পরশুদিন XYZ এর থেকে অবৈধ আসবে, বিচার ব্যবস্থাটা তো ভেঙে পড়বে। এবং একই সাথে আপনাকে বলতে চাই, না একই সাথে আপনাকে বলতে চাই, আপনি যদি লক্ষ্য করেন নীতি নৈতিকতার জায়গা থেকে জিনিসটা দেখুন, শুধুমাত্র তো এটা শিক্ষা দুর্নীতি নয়, তার সাথে অসংখ্য দুর্নীতি, 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস দুর্নীতি থেকে শুরু করে। আপনি আমায় বলুন, মুখ্যমন্ত্রী যদি নৈতিক জায়গায় থাকতো, যে কারণে উনি কফিন কেলেঙ্কারির থেকে মানে মন্ত্রিসভা ছেড়ে দিয়ে চলে এসেছিলেন, পদত্যাগ করেছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত দুর্নীতি থাকার পরেও, তার মন্ত্রিসভা দুর্নীতিতে গ্রস্ত হওয়া সত্ত্বেও তিনি কেন ওই পদে থাকবেন? নীতি নৈতিকতার জায়গা থেকে আমি বলছি যে আজকে যদি মানে 80-র দশকে বা 90-এর দশকে মমতা বন্দ্যোপাধ্যায় হতেন, তাহলে কিন্তু আমি বলতাম যে তার পদত্যাগ করার কথা ছিল। কারণ নীতি নৈতিকতার জায়গা থেকে মুখ্যমন্ত্রীর ওই চেয়ারে থাকার কথা নয়, তার ওই পদত্যাগ করে কাউকে নতুন করে মন্ত্রী হওয়ার মানে দায়িত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী সেই নৈতিকতা হারিয়েছেন। এবং লাস্ট শব্দ, সুমনদা দেখুন যে বিপুল পরিমাণের টাকা তৃণমূলের স্থানীয় স্তরের নেতারা নিয়েছেন, সেই স্থানীয় স্তরের নেতাদের মানে জমি বিক্রি করে আমরা দেখেছি টাকা দিতে। আমরা দেখেছি তৃণমূলের নেতারা কিভাবে দুয়ারপুলের টাকা নিয়েছে, গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় অনেক নেতা এখন জেলে আছে। আজকে যদি এই কর্মপ্রার্থীরা মানে যারা টাকা দিয়েছেন তারা যদি বাড়ি বাড়ি যান, তারা যদি তৃণমূলের নেতাদের কাছে গিয়ে বলেন যে আমাকে টাকা ফেরত দিতে হবে, আমি তো ভয় পাচ্ছি যে এটা আননেসেসারি না হয়। এত কথা বললেন, প্রথম কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি নিয়ে কোনো কথা বলেননি, বিচার ব্যবস্থা রায় নিয়ে সমালোচনা করা যেতে পারে। দ্বিতীয়ত কালনা বিশ্বজিৎ কুন্ডু সে কোথায় আছে? তার নাম তো বিশ্বনাথ একবার বললেন না, উনি তো বিরোধী দলের মতো কথা বললেন। বিশ্বজিৎ কুন্ডু কে? চাকরি ব্যবস্থা করে তরুণদের দলে আশ্রয় নিয়েছে, তরুণদের মধ্যমণি। বিশ্বজিৎ কুন্ডু নাই, সেটা কোনো কথা হবে না। আপনার নাম বিশ্বনাথ এত কথা বললেন, একটা কথা বলি, এই যে এতক্ষণ কথা হচ্ছিল না যে মুখ্যমন্ত্রীর সেই 2012 সালের, আপনার মনে থাকবে যে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 75 বছর পূর্তি উদযাপনে যে একটি বিখ্যাত কথা বলে, কেন আজকে টাকার বিনিময়ে বিচার হবে। এবং সে মনে থাকবে নিশ্চিতভাবে, আপনিও সেই মামলায় এফিডেভিট দিয়েছিলেন, আপনি সুমন দে, এবং সেই রায়ের কপিতে আপনার সেই কথাও উল্লেখ আছে। সেখানে কিন্তু আদালত যে অবজারভেশন দিয়েছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের হাই অফিসিয়ালসরা তারা যদি এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে, তাহলে যেটা আদতে হয় সেটা জনগণের এই বিচার ব্যবস্থার প্রতি, গণতন্ত্রের প্রতি দুর্ভাগ্য হলে বলছেন তো বিমানবন্দর যখন পরিচালনা কোথায় ছিলেন তো? আদালতে বিমান বসুকে ক্ষমা চাইতে হয়েছিল, হলো তো। সুমন, একটাই জিনিস, এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে, আজকে এটা ভাবতে হবে আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ক্যাবিনেট এই দুর্নীতিগ্রস্তরা চাকরি তাদের বাঁচাতে চাইছে। এক, যদি না বাঁচায় তারা গিয়ে তাদের নেতাদের ঘরে হামলা করবে। আরেকটা হলো, আপনি দেখুন খুব মানে
মানে অর্গানাইজড ওয়েতে নিয়োগ দুর্নীতি, যাতে করে সবাই দেখতে পাচ্ছে, যাতে সাধারণ মানুষ তাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে না পাঠায়। এবং যেইখানে এই গরম পড়েছে, ঠিক আজকে প্রাইভেট স্কুল তো অনলাইন ক্লাস করাচ্ছে, আজকে সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে যাতে পড়াশোনা না হয়, যাতে করে এমন সিচুয়েশন তৈরি করছে যে সরকারি স্কুলের এমন একটা মানে ক্যারেক্টার তৈরি করছে যে কেউ যাবে না এবং সবাই গিয়ে প্রাইভেট স্কুলে ভর্তি হবে। তার আগে দ্রুত আপনাদের সামনে দেখাবো যে এই যে প্রায় 300 পাতার এই যে রায়, এর ব্যাকগ্রাউন্ডটা কি, কোন রাস্তা ধরে মাননীয় বিচারপতিরা এই ডিভিশন বেঞ্চ আজকে এই রায় দিলেন, দেখব। যেভাবে কিছু ব্যক্তি এই গোটা ইস্যুটার জন্য দায়ী, পার্থ চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার, যা যা শাস্তি হওয়ার সব হোক, সেই নিয়ে একটা শব্দ বলতে যাব না। এত বড় একটা সিদ্ধান্ত পার্থ চট্টোপাধ্যায় কিংবা মানিক ভট্টাচার্যের সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্ত গোটা ক্যাবিনেটের, এবং সেই ক্যাবিনেটের মাথায় আছেন মুখ্যমন্ত্রী। প্রায় 3.5 মাস ধরে চলার পর এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলার রায় দিল হাইকোর্টের বিশেষ বেঞ্চ। বাতিল হলো 25,753 জনের চাকরি। এসএসসির মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডির কর্মী নিয়োগের পাশাপাশি নবম, দশম এবং একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে, জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এসএসসি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ থেকে বেআইনি চাকরি প্রাপকদের চাকরি বাতিল নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। একই সঙ্গে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যে মামলাগুলো বিচারাধীন ছিল তা নিয়েও সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সেই মামলায় বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ নির্দেশে বলে, সব মামলাই কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হলো। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করবেন, সেখানেই হবে এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার শুনানি। 6 মাসের মধ্যে বিচার পর্ব শেষ করতে হবে। এরপরই গত বছরের নভেম্বরে বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন চাকরি হারানো প্রার্থীদের আইনজীবীরা। সেই দিনই দ্রুত বেঞ্চ গঠনের আশ্বাস দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই মতো হাইকোর্টের বিশেষ বেঞ্চে গত 5 ডিসেম্বর থেকে শুরু হয় শুনানি। 8 জানুয়ারি স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 4টি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেয় সিবিআই, যার মধ্যে সবকটিতেই নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডিতে নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে 2টি মামলায় গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বাকি 2টিতে অভিযুক্ত হিসেবে তাঁকে চূড়ান্ত চার্জশিটে দেখানো হয় বলে সিবিআই সূত্রে খবর। টানা শুনানির পর গত মাসে কলকাতা হাইকোর্টে শেষ হয় সওয়াল জবাব। তারপর সোমবার রায় দিল হাইকোর্টের বিশেষ বেঞ্চ। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? জোচ্চোর মিথ্যাচারী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন, আজকে হাইকোর্ট তার উপযুক্ত, হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে। এরপর কি হয় সেটাই দেখার। সৌভিক মজুমদার, বিটন চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথদা, 1135 দিন, আমার যদি গুনতে খুব ভুল না হয়, এই ঝড় জল বৃষ্টি এখন প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই ছেলে মেয়েগুলো বসে আছে। কোথাও একটা মানে তাদের ন্যায় বিচার দেয়া যাবে? শুধু সুমনদা, আমি একটা জিনিস বলি যে ওদের যে ধৈর্য ছিল, ওরা যেভাবে অত্যাচারিত হয়েছিল, পুলিশ প্রশাসন মানে অব্যবস্থা করার উদ্যোগ, সবসময় কোর্ট থেকে রায় নিয়ে মানে ধর্ণা চালাতে হয়েছে, তারপরে ওদের যে দম ছিল, মানে হ্যাটস অফ আমি বলবো যে পশ্চিমবাংলার আন্দোলনের মানে সামাজিক আন্দোলনের ক্ষেত্রে আমি বলবো, এটা তো রাজনৈতিক আন্দোলন না, সামাজিক আন্দোলন, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা ঐতিহাসিক মানে বলা যায় এই আন্দোলন। কোথাও এই আন্দোলন তো আজকে মানে বৈধতা পেল। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছিলাম, স্বীকৃতি শুধু পেল তা নয়, একটা আশার আলো কিন্তু তাদের আছে। এদের মধ্যে নিশ্চয়ই সবার আমি বলছি না, কিন্তু যারা যোগ্য তাদের যে একটা সম্ভাবনা তৈরি হলো আজকে রায়ের ফলে, এটা তো তাদের বিরাট জয়।
এবং একই সাথে এটা প্রমাণ হলো যে রাজনীতির বাইরে গিয়ে গণ আন্দোলন করতে পারলে এবং সেটা লাগাতার করলে শুধু কর্মসূচি না, যেটা আমি বারবার বলি, যদি সঠিক লক্ষ্যে থাকা যায় এবং মানে কিচ্ছু সাধন করা যায়, তাহলে লক্ষ্যে যে পৌঁছানো যায়, আজকে এইটা প্রমাণ। আরেকটা জিনিস একটু ছোট্ট করে বলি, দেখুন আমরা দিনের পর দিন এই কথাটা কিন্তু বলবার চেষ্টা করেছি যে দুর্নীতির ইস্যুগুলো আসছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন দুর্নীতিকে দূর করবার জন্য স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা নিচ্ছেন না? আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রচুর আমরা সমালোচনা করি, কিন্তু কম্পিউটার বেস টেস্টিং আজকে কেন সিবিটির টেস্টের ব্যবস্থা উনি করছেন না? দিনের পর দিন আমরা কিন্তু বলেছি যে মানে অন্তত দিল্লির সরকার বা মোদী সরকার অন্তত গত 10 বছরে এমন কিছু করেনি যার ফলে কিন্তু এই বড় ধরনের দুর্নীতি রিক্রুটমেন্টে হয়েছে। আমার প্রশ্ন, সিবিটি আপনি ব্যবস্থা করলেন না কেন? কেন দুর্নীতি দমন করবার জন্য স্বচ্ছভাবে নিয়োগের উদ্যোগ নিলেন না? কেন আপনি জনসভায় দাঁড়িয়ে বলতে পারলেন না? আপনি ব্যাপকটা বলে গেলেন না, কোথায় ব্যাপক হয়েছে বুঝেও বুঝতে চাইছেন না। কিন্তু এই যে চোর ঢাকতেন সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল, তার কারণ যারা টাকা নিয়েছেন, যেসব তৃণমূলের নেতারা গ্রাম নিচের দিকে টাকা নিয়েছে, অর্গানাইজড করাপশন, তাহলে মাথার দিকে তো 75% পাঠিয়েছে। সেই মাথাটাকে বাঁচানোর জন্য এদেরকে এখন সুপার নিউমারিক করতে হচ্ছে, আদালতকে গালাগালি দিতে হচ্ছে, সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। তার কারণ এই টাকা কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে গেছে। 25 থেকে 75। প্রথম কথা হচ্ছে সুমন ব্যাপক কেলেঙ্কারি ভুলে গেছে কেন? বিশ্বনাথ বলে অনেক আগের কম দিয়ে এটা আজকে দুর্নীতি নিয়ে যারা কথা বলে, পার্টি দুর্নীতি তো বসে বসে আছে। এই 2016 শুভেন্দু অধিকারী কোথায় ছিল? আজকে যে শুভেন্দু অধিকারী এরা চোর বলেছে, আমি বলছি কংগ্রেস বলছে টাকার ভাগ কোথায়? টাকার ভাগটা কোথায়? কংগ্রেস বলছে ভাগ গেছে। খুব ভালো, কংগ্রেস খুব খারাপ। আরে আমরা তো বলছি খুব খারাপ একটা দল, সে বলছে ভাগ গেছে। এটা বলো, আজকে বলো। অধীর বাবুকে জিজ্ঞেস করো। আরে আবার অধীর বাবু জিজ্ঞেস করো, হিম্মত আছে? আমি দ্রুত একবার এনডিএ জোটে আছি। হ্যাঁ, খুব দ্রুত। এতগুলো কথা হচ্ছে, ফ্যাক্ট দেখো, বিশ্বনাথ এক্ষুনি বলছেন অ্যানার্কির কথা। সত্যি তো অ্যানার্কি সৃষ্টি হবে, কারণ এই জাজমেন্টের লাস্টের দিকে একটা খুব ইম্পর্টেন্ট পজিশন আছে। কি ওএমআর ম্যানিপুলেশন যেখানে হয়েছে, মানে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হয়েছে, আর যারা প্যানেলে ছিল না তাদের ক্ষেত্রে কি হয়েছে? ফার্স্ট, কাস্টোডিয়াল ইন্টারোগেশন তাদের করতে পারবে। সেকেন্ড, তাদের চাকরি গেল। থার্ড, যা মাইনেটা পেয়েছে সেই মাইনেটা উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে। তাহলে ওদের কি হলো দাদা? এইগুলো তো সামনে হলো, সাথে ওরা তো ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল, মানে ঘুষটা গেল, যা মাইনে পেয়েছে সেটা গেল, জেল যাওয়ার চান্স হলো। এরা কালকে বাড়ি গিয়ে তারা করবে। মানে একটা পরিষ্কার করে বলা দরকার তরুণজ্যোতি, সেটা হলো সবাইকে কিন্তু মাইনা এবং আরেকটা সাদা খাতা স্ট্রেট। হ্যাঁ হ্যাঁ, তিনটে ক্যাটাগরি 4 সপ্তাহ সময় না। আরেকটা কেস হচ্ছে, দেখো এখন বিশ্বনাথ বলছে 4 সপ্তাহ সময় না। মমতা বন্দ্যোপাধ্যায় আগে ছবি বিক্রি করে দল চালাতেন, আজকাল চাকরি বিক্রি করে দল চালান। আর বিচার ব্যবস্থা না তো প্রথমবার না, উনি এটা করেই আছেন। 5 লক্ষ বিজেপি নারায়ণ জানে হেমন্ত বিশ্ব আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, আমার দ্রুত কয়েকটা মন্তব্য নিতেই হবে। অমিয় চট্টোপাধ্যায় তিনি লিখছেন, অবৈধ চাকরি প্রাপকদের বাঁচাতে যারা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিদ্যুৎ নায়ক লিখছেন যে পুরো প্যানেল অবৈধ ঘোষণা করা ছাড়া আদালতের অন্য কোনো উপায় ছিল না। আভাস দাশগুপ্ত লিখছেন, শিক্ষা নিয়োগে সরকারি মদতে চরম দুর্নীতি আগেই প্রতিষ্ঠিত, শিলমোহরটার দরকার ছিল। সুভাষ ঘোষ রাজা লিখছেন, ভোটের মধ্যে হাইকোর্টের ঐতিহাসিক রায় তৃণমূলকে ব্যাকফুটে ঠেলে দিল। গৌতম বাগুই লিখছেন, সততা ও দুর্নীতির দ্বন্দ্বে একটা প্রজন্ম ক্ষতিগ্রস্ত হলো, এর দায় কার? আমি বারবার বলছি, সব থেকে বড় প্রশ্ন আমাদের কাছে এটাই। আর ঠিক এইখানে আমি বলছিলাম 1135 দিন ওই রাস্তার ধারে এই 41-42 ডিগ্রি গরমে, বৃষ্টিতে, ঝড়ে যারা বসে আছেন, তাদের মুখে আজকে হাসি, কিন্তু তাদের শেষ পর্যন্ত ন্যায় বিচার দেওয়া যাবে তো? আশার আলো দেখা যাচ্ছে। দেখুন, এটা দেখে আমরা একটু বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল এবং আশার সঞ্চার হচ্ছে, কোথাও কি একটু আলোর সন্ধান পাচ্ছি। খানিকটা স্বস্তি তো অবশ্যই হলো। 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদের বিশেষ বেঞ্চ। ঝড়, বৃষ্টি, রোদ, গরম উপেক্ষা করে খোলা আকাশের নিচে রাস্তায় বসে একটানা আন্দোলন চালিয়ে যাওয়া চাকরি প্রার্থীদের করা মামলাতেই
এই রায় দিল হাইকোর্ট। মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে উচ্চ প্রাথমিক ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা 599 দিন ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন। প্রাথমিকের চাকরি প্রার্থীদের আন্দোলন সোমবার 594 দিনে পড়ল। গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ধর্নারও 599 দিন। অন্যদিকে গান্ধী মূর্তির নিচে নবম থেকে দ্বাদশের এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন এদিন 1135 দিনে পড়ল। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন চাকরি প্রার্থীরা। আমরা যারা ওয়েটিং প্রার্থী যারা আছি, যোগ্য ওয়েটিং প্রার্থী, তাদের জন্য এটা খুবই ভালো খবর। যারা অযোগ্য তাদের চাকরি চলে গেছে, তো আমরা সবই খুশি। আমরা যে ন্যায্য দাবি নিয়ে আন্দোলনটা করছিলাম সেটা সত্যভাবে প্রতিষ্ঠিত হলো এবং আমাদের সম্পূর্ণ কোর্টের প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে। এইবার এখান থেকে যে সম্পূর্ণ চাকরিটা বাতিল হলো, আশা করি এই প্যানেল থেকে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। হাইকোর্টের রায়ের প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের প্রসঙ্গ উঠে এলো চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে। হাইকোর্টের রায়ের পরই এসএসসির ভূমিকা নিয়ে সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। কমিশন যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতিটাকে সাপোর্ট করে এতদিন যে ভূমিকাটা দেখিয়ে গেছে তা আমরা সবাই অবগত আছি। তারা বাধ্য হয়ে আজকে মেনে নিতে তারা বাধ্য হয়েছে, কারণ আমাদের বিচার ব্যবস্থাটা এখনো পঙ্গু হয়ে যায়নি। এই যে পুনর্মূল্যায়ন হবে এবং প্রসেসিং একটা হবে, তো সেক্ষেত্রে যাতে আবারও দুর্নীতি সেই প্রসেসিং এর মধ্যে না আসে, সেটা আমরা অবশ্যই বিচার ব্যবস্থাকে দেখতে বলবো। সব মিলিয়ে হাইকোর্টের রায়ের পরে খুশি চাকরি প্রার্থীরা এবার বহু প্রতীক্ষিত নিয়োগের দিকে তাকিয়ে। অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, আশিস বাগচি, এবিপি আনন্দ। প্রায় 26,000 চাকরি বাতিলের পর আজ চারিদিকে যে তোলপাড় পড়েছে তার শুরুটা কিন্তু হয়েছিল বছর দুয়েক আগে থেকেই। তখন শিক্ষা দুর্নীতি মামলায় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশের বিরুদ্ধে জল গড়ায় সেই সুপ্রিম কোর্ট পর্যন্ত। আজও কলকাতা হাইকোর্টের রায়ের সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রীর নাম না করে অভিজিৎ বাবুর প্রসঙ্গ টেনে এনেছেন। বিজেপির টিকিটে তার ভোটে লড়া নিয়ে কটাক্ষ করেছেন। পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এই অনুষ্ঠানেই কঠোর ভাষায় নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে। এসব বাকযুদ্ধ যে আজকের রায়ের পর দিন দিন বেড়েই চলবে তা বলার অপেক্ষা রাখে না। আমরা সব কথাই সমানভাবে আপনাদের সামনে রাখি বলে আবার দাদা দিদিরা আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। আপনি খুব ভালো কাজ করছেন। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन 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 कौन। কেস দেবেন না প্লিজ।